বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবুপুর জিরতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো, আমাদের অনলাইন ক্লাসগুলোকে উপভোগ করতেছো। আমি এখন নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। আমাদের বিগত ক্লাসগুলো যে টপিক্সটির উপর আলোচিত হয়েছে সেটি ছিল চেঞ্জিং সেন্টেন্স। আমরা তারই ধারাবাহিকতায় আজকেও চেঞ্জিং সেন্টেন্সেরই নতুন টপিকস আলোচনা করব। আমরা চেঞ্জিং সেন্টেন্সের, তোমরা জানো যে অনেকগুলো টপিক্সকে সমন্বিত করেই এই চেঞ্জিং সেন্টেন্স। তন্মধ্যে আমরা প্রথমেই করছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এরপরে করছিলাম ডিগ্রি, এরপরে করছিলাম ভয়েস। এখন আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তরের নিয়ম। তাহলে শিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমাদের আজকের আলোচ্য টপিকস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ রূপান্তরে আমাদেরকে অ্যাট বেস্ট সর্বোচ্চ 4টি রুলসকে আয়ত্ত করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেই অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের টেন্স অনুযায়ী অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম জানতে হবে। সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান থাকলে সেই সাবজেক্ট যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করার নিয়ম, এবং জানতে হবে নোবডি, নান এই জাতীয়, নো ওয়ান এই জাতীয় সাবজেক্ট থাকলে তাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম। তাহলে প্রথমে আসো, সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করব। আমরা সবাই জানি যে অক্সিলিয়ারি ভার্ব 24টি। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে 24টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ওট, ডেয়ার, ইউজড। এই 24টি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই 24টি অক্সিলিয়ারি ভার্বের কোনো একটি যদি সাবজেক্টের পরে বসে, তাহলে সেক্ষেত্রে আমরা ওই অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে আমরা কি করব? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ তেমন কোনো কঠিন বিষয় না, একটু মনোযোগিতা দরকার তোমাদের, তাতেই সম্ভব। এই যে দেখো, এখানে মিস্টার হাসান সাবজেক্টের পরেই অবস্থিত হচ্ছে ইজ অক্সিলিয়ারি ভার্ব। এই ইজ অক্সিলিয়ারি ভার্বটা যুক্ত হওয়ার কারণে এই সেন্টেন্সটাকে আমরা এখন ইন্টারোগেটিভ করতে যে কাজটা করব, ইজ অক্সিলিয়ারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব। দেন আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেটা বুঝবো কিভাবে? আমরা যদি নেগেটিভ সাইনগুলো অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডগুলোকে চিনতে পারি তাহলে আমরা সহজেই চিনতে পারবো এই শব্দগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের উদ্দেশ্য করে লেখা। নো, নট, নেভার, সিলডম, রেয়ারলি, ফিউ, হার্ডলি, নাথিং, নো ওয়ান, নান, নোবডি এই শব্দগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ,
আর যদি না থাকে তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। আমি আরেকবার রিপিট করতেছি, এই নেগেটিভ ওয়ার্ডসগুলোর কোনোটি যদি, এগুলোকে নেগেটিভ ওয়ার্ডস বলে, এই নেগেটিভ ওয়ার্ডসগুলোর কোনো একটি যদি সেন্টেন্সে বিদ্যমান থাকে তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হবে। আর যদি এই সাইনগুলো বা ওয়ার্ডগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে ওই সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে এর আলোকে আমরা বুঝিনি যে মিস্টার হাসান ইজ অ্যান অনেস্ট ম্যান, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত হবে, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে নট যুক্ত করা লাগবে না। দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, সেন্টেন্সের যে অংশটা যেমন আছে সাবজেক্ট থেকে আগে সাবজেক্টটাকে নিয়ে আসবো এবং বাকি অংশটা যেমন আছে তেমন লিখে ফেলবো। সর্বশেষ যে কাজটা করব, যেহেতু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতেছি, আমরা শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। চিহ্ন দেখে মানে সেন্টেন্স চেনা যায়। এই জাতীয় সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভটা অন্যরকম একটা সেন্টেন্স, যেখানে আমরা শেষের সাইনটা এই চিহ্নটা দেখেই চিনতে পারি যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা অবশ্যই খেয়াল করে শেষে এই নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা উদাহরণ তোমাদের জন্য দিতেছি, হি ক্যান ডু দ্য সাম। এখানে একটা জিনিস খেয়াল করো, বোঝার বিষয় আছে। কেন অক্সিলিয়ারি, ডু অক্সিলিয়ারি, পাশাপাশি দুটি অক্সিলিয়ারি ভার্ব বসলে প্রথমটাই অক্সিলিয়ারি হিসেবে কাউন্ট হবে, পরেরটা মেইন ভার্ব হবে। এর কারণ হচ্ছে পাশাপাশি দুটি অক্সিলিয়ারি বসে না। দুটি অক্সিলিয়ারি থাকলে প্রথমটাই অক্সিলিয়ারি হবে, যেটা পরেরটাকে সাহায্য করতে ব্যবহৃত হবে, বাট পরেরটা কিন্তু ওই যে প্রথমটাকে সাহায্য করতে ব্যবহৃত হচ্ছে না। অক্সিলিয়ারি অর্থ সাহায্যকারী, মেইন অর্থ প্রধান। তাহলে এই প্রধান ভার্বটাকে সাহায্য করতে এই অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে আমরা কি করব, আমরা শুরুতেই অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসব, আর যেহেতু অ্যাফার্মেটিভ দেখতে পাচ্ছি আমরা নট যুক্ত করতে হবে, আর একসাথে করলে কারেন্ট হয়। শেষে নোট অফ ইন্টারোগেশন। আশা রাখি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা দেন চলে যাব সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে কি হবে। সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে ভার্বের টেন্সের আলোকে, সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে ভার্বের টেন্সের আলোকে শুরুতে ডু ডাজ ডিড লিখতে হবে। যেমন আরিফ ওয়ার্কস ইন দ্য ফিল্ড, আরিফ মাঠে কাজ করে। এখানে ওয়ার্ক ভার্বের সাথে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে এই আরিফ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার। আর ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্বের সাথে এস বাই এস বসার শর্ত হচ্ছে দুটো, একটা হচ্ছে সাবজেক্টটা আর একটা হচ্ছে ভার্বটা। ভার্ব হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার। খেয়াল রাখবে এটা সব সময়ের জন্য। ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার শর্ত দুটো, একটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে আর ভার্বটা হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। দেন আমরা ভার্বের সাথে এস বাই এস ব্যবহার করব। আর এস বাই এস ব্যবহারের ধরন দুটা, সংক্ষিপ্তভাবে বৃহৎ পরিসরে আমরা এটা আলোচনা করব ভার্বের ক্লাস যখন নিব। ভার্বের শেষ বর্ণটি কনসোনেন্ট হলে এস হবে আর বাভেল হলে ইএস হবে। এটা স্বাভাবিক সেন্স, ব্যতিক্রমধর্মীয় হয়, আবার ই ব্যতীত বাভেল ই ব্যতীত অন্য বাভেলগুলোর সাথে কিন্তু ইএস হয়। আচ্ছা, তাহলে এখানে আসি আমরা এই সেন্টেন্সটাকে যখন ইন্টারোগেটিভ করব তখন কি করব আমরা, এখানে এস যুক্ত হওয়ার কারণে আমরা মূলত ভার্ব সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকলে এখানে ওয়ার্ক ভার্বটা অক্সিলিয়ারি ভার্বের অন্তর্ভুক্ত নয়, দ্যাট মিন্স এটা একটা মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের টেন্স অনুযায়ী মেইন ভার্বেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এবং এস যুক্ত আছে। আমরা কিন্তু ভার্বের টেন্সের আলোকে ডু ডাজ বা ডিড সেন্টেন্সের শুরুতে লিখব। এখন ডু বা ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, ফার্স্ট টেন্সের জন্য হচ্ছে ডিড। তন্মধ্যে প্রেজেন্ট টেন্সে যে সমস্ত ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকবে ওই ক্ষেত্রে আমরা ডাজ লিখবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি বিদায় কি লিখতে হবে, ডাজ লিখতে হবে। এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বিদায় ডাজের সাথে নট যুক্ত করতে হবে, দেন আমরা বাকি অংশটা লিখব। তবে এখানে এস যুক্ত থাকার কারণে এখানে ডু না হয়ে ডাজ হয়েছে, এখানকার এই যে এসটা সেটা বাদ হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে এটা তোমরা খেয়াল করবে এবং অবশ্যই এটা
ব্যবহার করবে না যখন তোমরা ইন্টারোগেটিভে রূপান্তর করবে। যদি ব্যবহার করে এটা এই সেন্টেন্সটা ইনকারেক্ট বলে কেটে দেবে, কারণ একই সাথে দুটো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। ঠিক আছে, এখানকার এসটা উঠে যাবে, যেহেতু এখানে এস যুক্ত থাকার কারণে ডু না হয়ে ডাজ হয়েছে। ক্লিয়ার? আমরা টেন্স বেদে আরও দু একটা উদাহরণ দিব মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সের। খেয়াল করো, উই ওন আওয়ার ভিক্টোরি ইন 1971। আমরা 1971 সালে আমাদের বিজয় লাভ করি। তাহলে খেয়াল করো, এই সেন্টেন্সটা মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স এবং ওন ভার্বটা উইন ভার্বের পাস্ট টেন্স B2 ফর্ম। সরি, এখানে ওন হবে B3 ফর্মে একই। তাহলে ভার্বের ফার্স্ট টেন্সে আছে, ভার্বটা ফার্স্ট টেন্সে থাকলে ডু ডাজ ডিডের ডিড বসবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এটাও একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ডিডের সাথে নট যুক্ত করতে হবে। এখানে ভার্বটা ফার্স্ট টেন্স লেখা হয়েছে ওনের কারণে, ওনটা ফার্স্ট টেন্সে থাকার কারণে। পূর্বে ইএসটা যুক্ত করা হয়েছে এখানে এসটা যুক্ত থাকার কারণে। এরপরে আমরা এখানকার এসটা উঠে দিয়েছি। অনুরূপভাবে এখানে যখন অক্সিলিয়ারি ভার্বটাকে ফার্স্ট টেন্সে লিখে ফেলেছি, সুতরাং আমরা এই মেইন ভার্বটাকে ফার্স্ট টেন্সে লেখা যাবে না, এর যে প্রেজেন্ট ফর্ম যেটা, সেই প্রেজেন্ট ফর্মে রূপান্তর করে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ উইনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইন, সেই উইনে রূপান্তর করে লিখতে হবে। শেষে প্রশ্নবোধক, বুঝতে পেরেছ? ডিডন্ট উই উইন আওয়ার ভিক্টোরি ইন 1971? আমরা কি আমাদের 1971 সালে আমাদের জয়লাভ করিনি, বিজয় লাভ করিনি? প্রশ্ন করা হয়েছে। তাহলে এই গেল দুটা রুলস, আরও দুটা রুলস যেটা আমরা এখন জানবো। তবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সহজ একটা টপিকস, তোমরা অনায়াসে এটাকে আয়ত্ত করতে পারবে, একটু মনোযোগীভাবে ক্লাসটা অনুধাবন করলেই হবে। দেন আমরা যে রুলসটা আলোচনা করব, এখানে খেয়াল করো, অ্যাসার্টিভে আমরা সাবজেক্ট হিসেবে লিখছিলাম এভরিবডিকে। এই এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান, এই পাঁচটা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে থাকে, তাহলে ওই অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে রূপান্তরে যেই কাজটা করব আমরা এই এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান এদের যেটাই থাকুক তার পরিবর্তে রিপ্লেস করে, পরিবর্তন করে আমরা হু ব্যবহার করব। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ানের পরে অবশ্যই মেইন ভার্ব বসবে এবং ভার্বটা এস বাই এস যুক্ত থাকবে। এরও কারণ আছে, এই শব্দগুলোর দুটা ভিউ আছে, দুটা প্রকাশ আছে। একটা প্রকাশ হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এই শব্দগুলো এক্সটার্নাল যে প্রকাশটা, বাহ্যিক যে প্রকাশটা, সেই প্রকাশে এগুলো সিঙ্গুলার বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার বোঝায়। আমরা একটু আগে বলছিলাম ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার শর্ত দুটা, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট হতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে যে এস যুক্ত হয়েছে, নিশ্চয়ই এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়েছে, আর ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট ধরা হয়েছে বিদায় এস যুক্ত হয়েছে। কিন্তু এটা হচ্ছে তার এক্সটার্নাল ভিউ, থার্ড পারসন সিঙ্গুলারে। ইন্টারনাল ভিউতে আমরা যখন এই এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান বা এনিওয়ান এদের পরিবর্তে যখন আবার অন্য কোনো প্রোনাউন লিখব, তখন কিন্তু প্রোনাউন সিঙ্গুলার হবে না, হিও হবে না, সিও হবে না, এদের পরিবর্তে প্রোনাউন লিখতে হবে দে। এটা তোমরা ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম আছে যে এভরিবডি এর পরিবর্তে প্রোনাউন রূপে কি লিখতে হয়, দে লিখতে হয়। যাই হোক, এটা আমাদের এখানকার যে আলোচ্য বিষয়, এই সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়েছে বিদায় এবং এদের পরে ভার্বটা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে বিদায় সর্বদা এই সাবজেক্ট যুক্ত এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান
সাবজেক্ট যুক্ত বা সেন্টেন্সের শুরুতে থাকা সাবজেক্টের পরবর্তী ভার্বে এস বাই এস যুক্ত থাকবেই এবং ভার্বটা মেইন ভার্ব হবে। এই জন্য নির্দিষ্টভাবে আমরা এখানে সর্বদা ডাজন্ট লিখব এবং এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিওয়ান যুক্ত সেন্টেন্সটি সর্বদা অ্যাফার্মেটিভ হয় বিদায় আমরা নির্দিষ্ট করে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ানের পরে হু লেখার পরে আমরা নির্দিষ্ট করে ডাজন্ট লিখে ফেলবো। আর এখানে যেহেতু ডাজ লেখা হয়েছে এখানে এস থাকার কারণে এখানকার এসটা উঠে যাবে, দেন বাকি অংশটা বসে যাবে এবং সেন্টেন্সের শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। কথা কি বুঝে আসছে তোমাদের? অবশ্যই বুঝতে পেরেছো। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি বোঝার সুবিধার্থে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। কিভাবে কি করব? এভরিওয়ানের পরিবর্তে হু বসবে আর ডাজন্ট লিখতে হবে নির্দিষ্টভাবে, আর এখানকার এসটা বাদ যাবে, ওয়ান্ট টু বি হ্যাপি, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, বুঝতে পেরেছো অবশ্যই তোমরা। আর একটা রুলস আছে যেটি আমাদের জানা হলে আমরা মোটামুটি অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভের যে পরিবর্তনটা সেটি করা সম্ভব হবে। তাহলে চলো আমরা সে রুলসটাও জেনে নিই। সেটি হচ্ছে সাবজেক্ট হিসেবে নোবডি, নো ওয়ান, নান, এই তিনটা ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে থাকে, এগুলো মূলত নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি করব আমরা? খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, এটা একেবারেই ইজি, একেবারেই ইজি এটা। দেখো, নোবডি বিলিভস এ লায়ার, কেহ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব একেবারেই সহজ। এই নোবডি শব্দটির পরিবর্তে শুধুমাত্র হু ব্যবহার করে সেন্টেন্সের বাকি অংশটা যেমন আছে তেমন বসাই দিলেই হবে। শুধুমাত্র আমাদেরকে শেষে যে কাজটা করতে হবে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। বুঝে আসছে? আবার আরেকটা উদাহরণ আমরা করি, নান ক্যান ডু ইট। আমরা যদি এটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করি তাহলে কি হবে? ওই যে নানের পরিবর্তে হু ক্যান ডু ইট। আশা রাখি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, অবশ্যই সবাই বুঝতে পেরেছো। আর এটি একদম সহজ একটা নিয়ম চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ, এবং এখান থেকে অ্যাটলিস্ট একটা বা দুটাও আসতে পারে, ন্যূনতম একটা পাবেই বা দুটাও থাকতে পারে। তাহলে আমরা অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ করার যেই 4টা বেসিক রুলস সেগুলো উদাহরণের মাধ্যমে আলোচনা করেছি। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আর বেশি বেশি তোমরা মডেল কোশ্চান, বিগত বোর্ড কোশ্চানগুলোকে অ্যানালাইসিস করবে, তাতে করে প্রশ্নের ক্রাইটেরিয়া প্লাস হচ্ছে তোমাদের এই রুলসগুলোর আলোচনার নিরিখে তোমাদের বোঝাটা আরও সহজসাধ্য হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে। আমাদের ক্লাসগুলো তোমরা বাবুপুর জিরতুল ইউনিয়ন হাই স্কুল এই নামে ইউটিউব চ্যানেলে সার্চ করার মাধ্যমে পেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।